রিমা বিশ্বাসের লেখা গল্প ইন্টারভিউ। ইন্টারভিউ চলছে। ইপসিতা বসে পা নাচাচ্ছিল বাইরের সোফায়। সবুজ রঙের লেদারের সোফা, ফলস সিলিং থেকে ঝুলছে ঝকমকে ঝাড়বাতি। আকার বেশ সুন্দর, যেন কোনো বিশেষ ধরনের ফুলের লতা এঁকে বেঁকে একটা গুচ্ছ তৈরি করেছে। জীবনের আঁকাবাঁকা পথ এমনভাবে কি শুরুতে এসে মেলে? ঝাড়বাতির নকশার ভিতরে ঘুরপাক খেতে থাকা ইপসিতার হঠাৎ যেন মনে হলো ওকে কেউ কিছু বলছে। অপ্রতিভ হয়ে প্রথমটা তাকালো রিসেপশনিস্ট মেয়েটার দিকে। সে তখনও ঠোঁটের বাইরে ছাপিয়ে আসা লিপস্টিক টিস্যু পেপারে মুছছে। অস্বস্তি কাটল। ইন্টারভিউ দিতে এসে এতটা ভাবুক মনস্কতায় ছাদে তাকিয়ে থাকলে ইমপ্রেশনের ছানা কেটে যাবে। পরক্ষণেই একটা গলা খাঁকারির শব্দে ইপসিতা সোজাসুজি তাকালো। ওর সামনে সিঙ্গেল সোফাটায় বসে আছে একটা ছেলে। ট্রিম করা দাড়ি, ব্যাক ব্রাশ করা জেল দিয়ে সেট করা অতিরিক্ত ঘন চকচকে কালো চুল, ফকফকে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা একটা যুবক। গলায় লম্বা টাই, হাতে ফাইল, পলিশ করা ঝকঝকে বুট। হাত দেখে বোঝাতে চাইছে কিছু। হাতে চেটো সামনের দিকে ঠেলে। ইপসিতা ভুরু কুঁচকে দেখল, তারপর ইশারায় জানতে চাইল কি। ছেলেটি মৃদু হেসে ঠোঁট নাড়ল। ওর ঠোঁট নাড়া পড়া গেল। বলছে রিল্যাক্স। তার মানে ও যে একটু বেশি টেনশন নিচ্ছে তা সামনের অপরিচিত বুঝতে পারছে। একটা হালকা হাসিতে মুখ অন্যদিকে ফেরালো ইপসিতা। কেন যেন ইনসাল্টেড মনে হলো। অতিরিক্ত আবেগ দেখাচ্ছে ছেলেটা। দুজন যখন একই চাকরির ক্যান্ডিডেট, তখন ও টেনশন নিচ্ছে এটা বোঝানো মানে নিজেকে খুব কুল এবং চাকরির জন্য সুইটেবল এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা নিশ্চয়ই। মুখ ফেরাতে আবার চমক। ছেলেটা ওর পাশে যে ক্যান্ডিডেট বসেছিল তার জায়গাটা নিয়েছে এবং গলা নামিয়ে বলছে, আমার টেনশন হলে আমি ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করি। সো আই উইল টেল ইউ টু টেক আ ডিপ ব্রেথ। গোদের উপর বিস্ফোরা একেই বলে। একেই টেনশন দিচ্ছে, তারপর কি রাগও সামলাতে হবে? কোথা থেকে চলে এলো ভাই হিলিং বাবা? ইপসিতে আগে ডাক পড়ল ছেলেটি, রাজমিত্র। সে উঠে যেতে ইপসিতার স্বস্তি মিলল। যদিও ইন্টারভিউ মনোপুত হয়নি। একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছিল, কল সেন্টার জব। ইংলিশ আর জার্মান ভাষা শিখেছে। একটি এডুকেশন ইনস্টিটিউট যেখানে দুটি দেশের কোলাবোরেশনে ডিগ্রি কোর্স করানো হয়। ওভার ফোন কিছু কথা, তারপর অনলাইন প্রসিডিওর। তবে জার্মান কয়েকটা ওয়ার্ড ভুল বলেছে ইপসিতা। কিন্তু অফিস বিল্ডিং থেকে বেরিয়েই চমক। মূর্তিমান কিসের অপেক্ষায়? সে এখনও বিদায় নেয়নি কেন? পকেটে রুমাল বের করে সে কপালের ঘাম মুছল। কেমন হলো ইন্টারভিউ? মরণ দশা। এই জন্য এই রোদ্দুরে দাঁড়িয়ে আছে? নাকি চান্স নিচ্ছ বাবা? ইপসিতা কি আর বুঝছে না? চোখে রোদ চশমা পরে ইপসিতা বলল, আমি আমার তরফ থেকে বেস্ট দিয়েছি। লেটস সি কি হয়। সে হাসল, আমার হবে না। তা আপনি এই ইন্টারভিউয়ের নিউজ কোথা থেকে পেলেন? লার্নিং একাডেমি থেকে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করেছিলাম, ওরাই ক্যাম্পাসিং করছে। এর আগেও ইন্টারভিউ দিয়েছেন? আর উত্তর দিল না ইপসিতা, তবে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন আজকের ইন্টারভিউয়ের খবর? আমি চাকরি বাজার ওয়েবসাইটে নিজে রিজিউম এনরোল করেছি, ওখান থেকেই কন্ট্যাক্ট করেছে। ইপসিতা মাথা নেড়ে বোঝাতে চাইল সে ব্যাপারটা বুঝেছে এবং এখন বিদায় নিতে চায়, তাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেটি বলল, নামটা তো জানাই হলো না। আমার নাম রাজ। আর আপনি? ঘুরে তাকিয়ে ইপসিতা এক চিলতে হাসল। ইপসিতা মজুমদার। মোবাইল নাম্বার দিন না, আমারটাও রেখে নিতে পারেন। কোনো ইন্টারভিউ চলছে জানলে একে অপরকে ইনফর্ম করব। কথাটা একটা সুরে টানল রাজ। ইপসিতা বুঝতে পারছিল এখানে ওদের কারুরই হবে না, তা ওরা দুজনে বুঝতে পারছে। যা রাজের প্রকাশে বোঝা যাচ্ছে বেশি। কিন্তু তা বলে অচেনা ছেলেকে নিজের ফোন নাম্বার দেবে? পাগল। তারপর সে কার কার ফোন থেকে কতবার ফোন করবে? কটা নাম্বার ব্লক করবে ইপসিতা? বলল, রাজ আপনার নাম্বারটা বলুন। রাজ নাম্বার বললে ইপসিতা নাম্বার নিজের মোবাইলে সেভ করে নিল। রাজ বলল, আপনারটা? আমি আপনাকে সময় বুঝে কল করে নেব। এই যাত্রায় বাঁচা গেল। ইপসিতা একটা অটো ধরে বাঁচল। কি গায়ে পড়া ভাই! কিন্তু গায়ে পড়া ছেলেটা খানিকটা কাঁঠালের আঠার মতোই এঁটে রইল মাথার ভিতর। দেখতে ভালো বলেই হয়তো বারে বারে ঘুরে ফিরে মনে পড়ছে ওর কথা। হ্যান্ডসাম, বেশ লম্বা, কথা বলে চোখের দিকে তাকিয়ে, আত্মবিশ্বাসী।
তবে পড়াশোনায় তেমন করিতকর্মা কিছু নয়, নইলে আর এইসব টুকরো জবের পিছনে ছুটত। ইপ্সিতা যদিও নিজে মনে করে এই প্রফেশনে লেগে থাকতে পারলে মাইনেপত্র ভালো মেলে, উন্নতিরও সুযোগ আছে ঢের। ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে হঠাৎ কী ভেবে একটা হাই পাঠিয়ে দিল রাজ নামক নতুন রোগের ভাইরাসকে। ধূসর ডাবল টিক হয়ে পড়ে রইল। ধুত্তর বলে ফোন রেখে এসে দাঁড়ালো সামনের বারান্দায়। আসলে সময় কাটছিল না। ভাবল যদি কিছু কথা বলা যায়, অন্তত যদি একটু সলভ করা যায় যে এই মাঝেহীন তরি ভিড়বে কোথায়। দুজন যখন একই পথে যাত্রা দেয় তখন সঙ্গ হিসেবে মনে খোরাক জোগায় একে অপরের একই অবস্থা দুর্গতির প্রলাপ। ইপ্সিতার কলেজের খুব কাছের যে 5 জন বন্ধু ছিল তার মধ্যে সোহম আর অনুষ্কার চাকরি হয়ে গেছে ব্যাংকে। তিলোত্তমা চাকরি করে একটা হোটেলে রিসেপশনে। অনিরুদ্ধ পেল কলেজের লেকচারারশিপ। আর মৌপিয়া রিসার্চ করছে পুনেতে, ভালো স্টাইপেন্ড পায় সে। আর ইপ্সিতা কেবল চটি ঘষে চলেছে এটা ওটা কোর্স করে। প্রায় 3 বছর হয়ে গেল। এর মাঝে যে একটা চাকরিও পায়নি তা নয়, কিন্তু সেখানে টেম্পোরারি থেকে আর পার্মানেন্ট হতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ধৈর্য কুলায়নি। ওই এক গপ্প হাবিজাবি টার্গেট ফিল। এখন রাজ কোথাও না কোথাও যেন ওর পরিপূরক। একবার ভাবল ওর চেয়ে জুনিয়র নয় তো, তবে কেমন যেন বোকা বোকা লাগবে। সামনে রোদ পড়া লাল রাস্তা ধরে আসছে মুনি কাকিমা। ওদের পাশের বাড়িতে থাকে। হাতে বাজারের থলি, থলের মুখে বেরিয়ে আছে পুঁইশাক। ইপ্সিতা মনে মনে চিংড়ি কল্পনা করে নিল। মাখো মাখো একটা তরকারি চোখের সামনে ভাসতে জল এলো জিভে। মুনি কাকিমা হাসছেন। আঁচল দিয়ে গলার ঘাম মুছে বললেন, কী রে, আজ ইন্টারভিউ দিতে যাসনি? দুপাশে মাথা নাড়ে ইপ্সিতা। গেট খুলে ঢোকে মুনি কাকিমা। ওকে লক্ষ্য করে বলে, আর ইন্টারভিউ দিয়ে কাজ নেই, এবার বিয়ে করে নে। তারপর? তারপর আর কি, বরের পয়সায় খাবি। বর 2 দিন পর যদি বলে খাওয়াতে পারবো না তখন? তা বলবে কেন, মন দিয়ে সংসার করবি, শ্বশুর শাশুড়ির সেবা করবি, ভালো মন্দ রাঁধবি, জামা কাপড় সব হাতের নাগালে রাখবি, তবে সেও তো তখন তোর প্রতি নরম হয়ে থাকবে। কাকিমা, এই জন্য কি মা আমায় রোদে গরমে স্কুলে পৌঁছাতে যেত, দাঁড়িয়ে থাকতো পরীক্ষার হলের সামনে? মুনি কাকিমা হাসে। কি করবি মা, আমাদের সমাজে মেয়েদের অনেক ঝামেলা, সব কাজ করার নয়। পুরুষে যা পারে তা কি মেয়েরা পারে মা? রাত বিরেতের ডিউটি, কোন দূর দূরান্তে চাকরি, তা কি হয় রে? খুব হয়। মেয়েরা আজকাল কোথায় না যাচ্ছে, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, ইউকে থেকে স্টেটস, কোথায় না। তা তুইও যা না ইপি। কে মানা করলো? মুনি কাকিমা হেসে মুখের ঘাম মুছে ঘরে ঢুকে গেল। কেমন যেন আঁতে লাগলো ইপ্সিতার। যদি একটা চাকরি পেত তবে দেখিয়ে দিতে পারত সকলকে। স্নান সেরে যখন খেতে বসেছে তখন একটা অপ্রত্যাশিত খুশিতে মনটা ভরে গেল। মা আজ আলু চিংড়ির ঝোল করেছে, কলাইয়ের ডাল আর পাট পাতার বড়া। আনন্দ চিকমিক চোখে মার দিকে তাকিয়ে বড় কষ্ট হলো। ঘামে জবজবে মার চেহারা। আহারে, ইপ্সিতার মা কম কষ্ট তো করেনি ইপ্সিতা লেখাপড়ার পেছনে। শুধু অর্থকরী দিক দিয়ে অত ভালো অবস্থা ছিল না বলে একটা লাইন চুজ করে উঠতে পারেনি। তাও তো বাবা এই নতুন কোর্সের জন্য কত কষ্টেই না টাকা জোগাড় করলো। আর একটু ভাত দিই, মা জিজ্ঞেস করে। ইপ্সিতার খিদে ছিল কিন্তু চাইতে লজ্জা করলো। এইবার বাবা শখ করে বাসমতি চাল এনেছে। বলছিল এই গরমে আর মোটা চালের ভাত মুখে দিতে ইচ্ছে করে না। মা তখন বলল, তবে এবার সুবীর কাকার দোকান থেকে 4 কিলো বাসমতি চাল এনে রেখো তো। বড় সুন্দর গন্ধ, সারা বাড়ি ভাতের গন্ধে ভরে যায় যখন চাল ফোটে। বাবা বলল 80 টাকা কিলো। মা আঁতকে উঠেছিল। এত দাম? ইপ্সিতা মাথা নাড়ে। আর নেব না। কেন, 1 হাতে দিই না? না না, নেব না। ইপ্সিতা মনে মনে বলে, চাকরি পেয়ে তখন খাবো অনেকটা করে ভাত। একটা ভাত ঘুমের আশায় বিছানায় আসে। ফোন হাতে নিয়ে দেখে রাজের মেসেজ। একটা ইন্টারভিউ আছে, সিভি জমা দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলল ইন্টারভিউ সংক্রান্ত খবর চালাচালি। ইপ্সিতা কিছু দিল, কিছু এলো রাজের তরফ থেকে। প্রথম যে ডাকটা এলো তাতে ইপ্সিতা রাজ দুজনেই অ্যাপ্লাই করেছে, এরকম জানা ছিল ইপ্সিতার। ভাবলো ফোন করে জেনে নেয় রাজ কখন বেরোবে, তবে একই সঙ্গে গিয়ে পৌঁছানো যায়। নতুন জায়গায় একটা ইন্টারভিউ দিতে গেলে প্রাথমিক নার্ভাসনেস কেটে যায়, সঙ্গে সঙ্গ দেওয়ার একজন কেউ থাকলে। এটা একটা হেলথ সংস্থা,
যেখানে বয়স্কদের ওভারফোন গাইড করতে হবে। 6 মাসের ট্রেনিং, তারপর জয়েনিং, তার আগে ইন্টারভিউ। এটাও জার্মানির সঙ্গে টাই আপ করা কোম্পানি। এর মধ্যে রাজের সঙ্গে ফোনেও কথা হয়েছে কয়েকবার। ছেলেটা মিশুকে বলে, মেয়েদের ল্যাঙ্গুয়েজের উপর দখল খুব ভালো থাকে, তোমার হয়ে যাবে। কখনো বলে, চাকরি হলে আমরা কোথাও ঘুরতে যাব। এই এত চাপ আর ভালো লাগে না। চুপ করে রইলে কেন? আরে বেশি দূরে যাওয়ার কথা বলিনি। বাঙালি মধ্যবিত্ত সন্তান ভাই, এখনও বাংলা সিনেমার মতো নাটকীয় জীবনে আসেনি। জাস্ট মুভি দেখার কথা বলছি। ইপ্সিতা হেসেছে। সঙ্গে তবে মা বাবাকেও নিতে হয়, কারণ আমরা ডেট করতে তো আর যাচ্ছি না। না, তা না গেলেও বাড়ি শুদ্ধ লোক গেলে আবার পাড়ার লোকে ভাববে বুঝি পাকা কথা বলতে বেরোলো। শুনে ইপ্সিতা বেদম হেসেছে। শুকনো গলায় রাজ জানতে চেয়েছে, এত হাসছো যে? না, মানে আমার ধারণা ছিল না যে আমি এত খারাপ দেখতে। ইপ্সিতা আরও হাসে। সিরিয়াসলি, আমার কনফিডেন্স লুজ হচ্ছে ভাই। চোখের রোদ চশমা বুক পকেটে খুলে রেখে হাত নাড়ছে রাজ। বাইরে রোদ যেন আগুন ধরার রং। শরীর জ্বলে যায়। ফুল স্লিভ কুর্তি পরেছে ইপ্সিতা। সেদিনই থেকে আজকের সাজটা আলাদা। সেদিন টাইট সাদা লেডিস প্যান্ট আর সাদা টপ পরেছিল। তবু ঠিক চিনতে পেরেছে রাজ। ইপ্সিতা এগিয়ে এসে হাসল। অনেকক্ষণ এসেছ? হাত ঘড়ির দিকে চেয়ে রাজ বলল, মিনিট 10। চলো তোমায় এগিয়ে দিই। এগিয়ে দিই মানে? তুমি যাচ্ছ না? অবশ্যই যাচ্ছি। বাসে উঠে দুজনে দাঁড়িয়ে পাশাপাশি। অফিসের শ্বাস বন্ধ হয়ে আসা ভিড়। বাস ঝাঁকুনি খাচ্ছে। রাজ বলল, ঝাঁকুনি দিয়ে যেমন ভরা কৌটোয় জিনিস ভর হয়, এরাও মানুষ ঝাঁকিয়ে জায়গা করে প্যাসেঞ্জার তুলছে। ও দাদা, এবার টানো। তোমার টেনশন হচ্ছে? ইপ্সিতা জিজ্ঞেস করে। রাজ হাসে। তোমার জন্য? ওয়াও, তবে নিজে খুব কনফিডেন্ট। কেন, তোমার নিজের টেনশন নেই? এসে গেছে এক্সাইড মোড়। নেমে তখন দুজনে হাঁটছে পাশাপাশি। কিছুটা যেতেই অফিস বিল্ডিং। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রাজ হাত দেখালো। আর সাইনিং ডে ইজ জাস্ট টু স্টেপ অফ ইউ। কিছুটা অবাক হয় ইপ্সিতা। তুমি? আমার আগের কোম্পানির জবটা লেগে গেছে, ওই একাডেমিক ইনস্টিটিউটে। আমি আজ তোমার জন্য এলাম। গো অ্যাহেড। ইপ্সিতা থ হয়ে দাঁড়িয়ে। এই ইন্টারভিউটার প্রতি ইপ্সিতার আগ্রহ ছিল বেশি। একরকম জোর করেই রাজকে কনভিন্স করেছিল যাতে ও আসে। কারণ একটা স্বাদ চাইছিল ও, একটা মরাল সাপোর্ট, টেনশন লাঘব করার একজন পার্টনার। অথচ সে নিজে সে সময় একজন সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে ইপ্সিতাকে কিছু জানায়নি। খারাপ লাগলো ভেবে ছেলেটাকে ও শুধু শুধু এতদূর টেনে আনলো ভেবে, যার দরকার ছিল না। দুজনের লক্ষ্য এক হলে একটা নিঃস্বার্থ সঙ্গ পাওয়া যায়, কিন্তু কারো অনুগ্রহ। লজ্জায় লাল হয়ে উঠেছে ইপ্সিতার মুখ। তুমি যদি আমায় একবার তোমার চাকরির কথাটা বলতে, তবে আমি তোমায় আসার জন্য ফোর্স করতাম না। आई एम सो सॉरी। अरे कोई बात नहीं दोस्त। दोस्त में नो सॉरी नो थैंक यू, सल्लू मियाँ ने शिखाया ना। এক ফালে হেসে অফিস বিল্ডিংয়ে ঢুকে যায় ইপ্সিতা। এবার ভুল ত্রুটি হলো না, যদিও ক্যান্ডিডেট ছিল প্রচুর। অবাক লাগে ভেবে, এত লোক জার্মান শেখে। কেউ কেউ তো ভালো করে ইংরেজিও বলতে পারছে না। ইপ্সিতার খারাপ লাগে সহযাত্রীর আগাম সংগ্রামের কথা ভেবে। সে নিজে এবার যথেষ্ট তুষ্ট ইন্টারভিউ দিয়ে চাকরি হয়েও গেল। বাড়ি থেকে দূরত্বটা অনেক, এটাই আপাতত প্রাথমিক সমস্যা। কিন্তু এক অন্য অনুভূতি। এর আগের চাকরিগুলোয় প্রায় বেগার খেটেছে। হাতে যা পেয়েছে তা না পাওয়ার সমান। তার চাইতে খসেছে বেশি যাতায়াত আর টিফিনের খরচায়। কিন্তু এই কোম্পানির অ্যানুয়াল টার্নওভার ভালো, এরা প্যাকেজ দিচ্ছে ভালো। ইপ্সিতার সব স্বপ্নের মতন লাগছিল। মনে হচ্ছিল তবে সবার জীবনে একটা দিন আসে যখন আর সংগ্রাম থাকে না, থাকে সফল জীবনযাপন। এর ভিতরে এক ছুটির সকালে ফোন এলো রাজের। সে প্রথম মাইনে পেয়েছে, তাই তার মাকে একটা শাড়ি দিতে চায়। বেশ উত্তেজিত সে ফোনে। প্রায় এক নিঃশ্বাসে বলল, ইপ্সিতা, আমার মায়ের চয়েসটা আমি জানি, কিন্তু শাড়ি ঠিক বুঝি না। তুমি প্লিজ আজ আমার সঙ্গে বেরোবে? একটা লাল রঙের শাড়ি কিনবো, কিন্তু কী যে কিনি। শেষটা যেন ঝিমিয়ে বলল। অর্থাৎ সে উত্তেজিত এবং দ্বিধাগ্রস্ত। ইপ্সিতা কি না বলতে পারে? তাই একসঙ্গে এসে ঢুকলো কলেজ স্ট্রিটের নামি শাড়ি মহলে। রাজের শাড়ির পছন্দ দেখে ইপ্সিতা অবাক হলো। ছেলেটার স্যালারি কত হবে? শাড়িটা নিল 7,000।
ওর বাবার জন্য 5,000-এর প্যান্ট শার্ট কিনলো আর 1200 টাকার একটা পারফিউম কিনে হাতে দিল ইপসিতার। এটা তোমার। ইপসিতা অপ্রস্তুত হয়। আমি কেন? আরে কি মুশকিল, আমার সাল্লু মিয়ার কথা মনে করাতে হবে? ইপসিতা দুকাঁধ সামান্য তুলে লজ্জা ভাব প্রকাশ করে বলে, আমিও তোমায়। কিন্তু তোমার স্যালারি এখনও হয়নি। বাট কিছু মনে করো না বস, তোমার স্যালারি কত ভাই, এত এক্সপেন্সিভ জিনিস কিনলে? আমি অ্যাজ আ কন্ডাক্টর নয়, সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করেছি। সব রাউন্ড কমপ্লিট হওয়ার পর তো ভাবলাম হবে না, বাট ওরা আমায় আবার নেক্সট লেভেলের জন্য কল করলো। ব্যাস, স্যালারি স্টার্টিং ভালো দিচ্ছে। ইনক্রিমেন্ট 6% অফ বেসিক উইথ মেডিকেল ফেসিলিটি। একটা হলিডে প্যাকেজ 12% ডিসকাউন্ট থাকছে। অবশ্যই প্রফিটেবল জব। ইপসিতার ভালো লাগলো, বলল, খুব আনন্দের খবর রাজ। রাজের চোখে আত্মবিশ্বাস আর সন্তুষ্টির ঝিলিক। ইপসিতা বুক ভরে শ্বাস নিল। ভালো খবর শুনতে কার বা মন্দ লাগে? একটা নতুন আশা যেন উন্নতির হাত ধরতে চায়। কিন্তু সবার আশা মসৃণভাবে পূরণ হলেও ইপসিতার বুঝি তা হয় না। বড় রাগ হয়, কান না পায়, খিমচে কামড়ে ক্ষত বিক্ষত করতে মন চায় নিজের ভাগ্যবিধাতাকে। এত কেন বাধা? নিত্য সর্বত্র। দেখতে ভালো হওয়া কি দোষের? ওর বসের দৃষ্টি মোটে ভালো না। লোকটার দুগাল ভর্তি ছোট ছোট গর্ত, মুখটা এবড়ো খেবড়ো, ম্লান ধূসর চাহনির ভিতর একটা ভয়ঙ্কর ধূর্ত ভাব। লম্বায় চওড়ায় পাহাড় সমান, গায়ের রং মলিন, ঝাঁকড়া চুল, সবসময় যেন তাক করে আছে ওর দিকে। একটা গ্রুপ মিটিংয়ে সে ইপসিতার পাশে এসে দাঁড়ায়, নিজের শরীর যেভাবে হোক ইপসিতার শরীরের সঙ্গে স্পর্শে রেখে। দুই একবার হাতের উপর হাত রেখে এমন ভাব করেছে যেন কোনো ব্যাপার নয়। সবচাইতে বড় কথা, এগুলো নজরে পড়েছে ওর কলিগদের। ও সিনিয়র কোঅর্ডিনেটর, এই স্যার, এমনকি রিসেপশনিস্ট মেয়েটাও। কিন্তু সবাই মিলে ব্যাপারটা উপভোগ করছে, যেন একজনের হ্যারাসমেন্ট বাকিদের এন্টারটেনমেন্ট। ইপসিতে এই পরিবেশে টিকবে কী করে? নাইট শিফট শেষ করে বাড়ি ফিরবে। সারা রাত জার্মান বলে বলে মুখ ব্যথা করছে। দুই বুড়োর পাল্লায় পড়েছিল। তারা এখানকার একটা আয়ুর্বেদ সংস্থা ট্রিটমেন্ট নিচ্ছে। ওষুধ আর বিধিনিষেধ বোঝাতে বেলা গেছে। একজন ইন্ডিয়ান মহিলাও ছিলেন, যদিও তিনি থাকেন জার্মানিতে। তার সঙ্গে সোজাসুজি ডাক্তারের কথা বলিয়ে দিয়েছে। হাই উঠছিল। কোম্পানি প্রথমে বলেছিল ভেহিকেল প্রোভাইড করবে। প্রথম 1 সপ্তাহ করলেও এখন ড্রাইভার নিয়ে কিছু সমস্যা হচ্ছে কদিন ধরে। ভোর 5টা ক্যাব বুক করবে কিনা ভাবছে, তখন একেবারে ওর মুখের সামনে থামলো ওর বস অরুণ নাটিয়াল। বলল, ড্রপ করে দিব, চলো। ভদ্রতা বজায় রেখে ইপসিতা বলল, নো স্যার, আই ক্যান ম্যানেজ। দরজা খুলে নাটিয়াল বলল, আরে উঠো উঠো, মহা বিপদ, একটা বিশ্রী পরিস্থিতি। এদিকে কোনো ক্যাব নেই, এত সকালে কোথায় কি পাবে? কতক্ষণ ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকবে? গাড়িতে উঠতে বাধ্যই হলো একরকম। ফাঁকা ট্রাফিকবিহীন রাস্তা, কিন্তু অরুণ গাড়ি চালাচ্ছে খুব ধীরে। মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছে ওর দিকে, বেশ সময় নিয়ে। অস্বস্তি হচ্ছিল ইপসিতার। একটা সময় গান চালিয়ে দিল সে। গানটা নিম্ন রুচির। কিছু রাস্তা গিয়ে গাড়ির গিয়ার বদলাবার অজুহাতে ইপসিতার থাইতে হাত দিল অরুণ। ইপসিতা অবাক হয়ে তাকিয়েছে। তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ইপসিতা ভিতর ভিতর গজরাচ্ছিল। সহ্য করা সহজ নয়। ভিতরকার প্রতিবাদটা যেন গলা চিরে কেটে বেরোলো তৎক্ষণাৎ। বলল, স্টপ দ্য কার, আই সে স্টপ ইট রাইট নাও। ওর গলার স্বরে অরুণ চমকে গাড়িতে ব্রেক কষলে এক লাফে গাড়ি থেকে নেমে পড়ল ইপসিতা। গাড়ির দরজা ঠেলে বলল, বউ জানে এসব কীর্তি, ব্লাডি গান্ডু। তারপর ছুটল বুকের কাছে ব্যাগ চেপে। এই ইপসিতার বাড়ির কাছে রাস্তা নয়, একেবারে মাঝপথেও। কিছুই চিনতে পারছে না। রোদ বেড়েছে, বেড়েছে লোকজন, গাড়ি, চিরবিরে গরম, কোলাহল। কিছুটা পথ একেবারে দিশেহারার মতন এদিক ওদিক করতে থাকে ইপসিতা। এতটা রেগে গিয়েছে যে মাথাটাও ঠিকঠাক কাজ করছে না। মানুষ এত সাহস পায় কোথা থেকে? লোকটাকে চড়াতে পারলে শান্তি হতো। ইপসিতা কি ফিরে গিয়ে থাপড়ে আসবে? মন তখন কল্পনায় লোকটাকে জুতো খুলে পেটাচ্ছে। গা রিড়ি করছে রাগে, বড় হাঁপ উঠছে। কি করে কি না করে ভাবতে পারছিল না কিছু। একবার মনে হলো নিজেকে শান্ত করা সবার আগে দরকার। এভাবে রাস্তায় দাপাদাপি করে কি হবে? তারপর একেবারে অজান্তেই ফোন করে দিল রাজকে। বেশ কিছুক্ষণ ফোন বেজে ফোন কেটে গেল।
ইপসিতে দাঁড়িয়ে থামের মতন। রাস্তাটা অচেনা। আনলোডিং হচ্ছে একটা ম্যাটাডোর থেকে। একটা দুধের গাড়ি ছুটছে কোনো একদিকে। রোদের তেজ তীর্যকভাবে পড়ছে ত্বকে, চিরচির করছে শরীর। খবরের কাগজের বোঝা নিয়ে ছুটছে একটা বাচ্চা ছেলে। চাই চাই বরফ বোঝাই গাড়ির পিছনে দাঁড়িয়ে একটা কালো মতন ছেলে। ওকে দেখে চুমু ছুঁড়ে দিয়ে বিশ্রীভাবে হাসল। কান্না পাচ্ছে ইপসিতার। কোথায় এলো ও? এ কোন দেশ? নাকে আঁশটে গন্ধ, প্রচণ্ড অস্থির করা গরম। ইপসিতা নাক টানে। ফোন বাজছে। রাজের নামটা দেখে কী যে হলো, যে আর নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারল না। ফোন কানে কান্নায় ভেঙে পড়ল। রাজ ধরফড়িয়ে উঠেছে। কি হয়েছে? কি হলো? কাঁদছো কেন? প্লিজ প্লিজ এসো রাজ, আমি বুঝতে পারছি না আমি কোথায়। তুমি তুমি হ্যালো। আরে কি আশ্চর্য, তুমি আজকের দিনে? মোবাইলে ডেটা নেই? কেঁদে কেঁদে ইপসিতা বলল। কেন? কাম অন ইয়ার, জিপিএস অন করো না, আমার সঙ্গে লোকেশন শেয়ার করো। গিভ মি 20 মিনিটস, আমি আসছি। রাত যতক্ষণ না এলো একটা চায়ের দোকানে বেঞ্চে বসে রইল ইপসিতা, চুপ করে। প্রায় 1 ঘন্টা বাদে রাজ এলো ওর এক বন্ধুর বাইকে। চোখ মুখ বোধহয় ধুতেও পারেনি, চুলটাও আঁচড়ায়নি। বলল, হোয়াট হ্যাপেন্ড? ওকে দেখে কী যে ভরসা পেলে। কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারল না। এক অদ্ভুত আবেগে উঠে দাঁড়িয়ে হাঁটা দিল ইপসিতা। রাজ পিছু নিল ওর। আরে কিছু বলবে তো? ওর দিকে ফিরে তাকিয়ে ইপসিতা বলল, দেখতে চাইছিলাম তুমি আমায় নিয়ে কতটা সিরিয়াস। মানে? এই জন্য আমায় ঘুম থেকে তুলে তুমি? ইপসিতার মাথা যেন পলকে ঠান্ডা। ঠাউর করতে পেরেছে সব কিছু। স্ট্যান্ড রোড ধরে এসেছিল গাড়ি। এটা হাওড়া, একটা ট্রেন, তারপর পৌঁছে যাবে ফুলেশ্বর। কি একটা মস্তিষ্ক বিভ্রান্তিই না হয়েছিল। কিন্তু ট্রেনে চলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চলতে শুরু করেছে রাজ। আর কেউ না, ওর ডেস্টিনি শুধু ওই। আর ও নিশ্চয়ই তাই ভাবে, নইলে কেনই বা ছুটে আসবে 7 সকালে। ট্রেনের জানলায় ওর হতবাক মুখটার কথা মনে পড়তে হাসি পেল। নিজের মাথায় নিজেই চাঁটি মারল ইপসিতা। মনে মনে বারবার আওড়ালো, ওর রাজ, রাজ, রাজ। সম্পর্ক যদি গড়তেই হয় তবে তা স্বীকার করতে দোষ কী? ইপসিতা ঠিক করে ফেলেছে, খুলেই বলবে সব। ফোনে শুধু রাজকে বলল, আজ বিকেলে দেখা করবে? ইপসিতা আজ একটু বেশি মেকআপ করে ফেলেছে বলে মনে হচ্ছিল নিজের। কানে ঝোলা বড় বড় ঝুমকো, চোখে 2 পাতার ঘন কাজল আর গাঢ় লিপস্টিক। তুতে রঙের শাড়ি পরেছিল গয়না মিলিয়ে। রাজ কিন্তু কিছু তেমন বলল না ওকে দেখে। ভালো মন্দ সুন্দর গর্জেস স্ট্যানিং কিচ্ছুটি না। সামান্য হতাশ হলো, ভিতরে ফরফরে উত্তেজনা যেন বন্ধ করে রাখছিল বাকি অনুভূতির কপাটগুলো। ওরা বসলো রেস্তোরাঁয়। 2 কাপ কফির অর্ডার দিয়ে রাজ মন দিল মোবাইলে। ও যেন আজ অন্যমনস্ক। ইপসিতা মনের কথা বলার জন্য নিষ্পিস করছিল। একবার গলা খাঁকড়ি দিয়ে মনোযোগ আনতে চাইল রাজের। কিছু একটা বলে কথা শুরু করবে, তখন হঠাৎ রাজ মুখ তুলে চাইল, আচ্ছা আজ কি অন্য কোথাও যাওয়ার আছে তোমার? ইপসিতা মাথা নাড়ল। প্রশ্ন করল, কেন? না, এত সেজেছ তাই বললাম। ফিক করে হাসল ইপসিতা। আমি তো তোমার সঙ্গে দেখা। একজনের টেবিলে কবিরাজি কাটলেট দেখে বলল, কবিরাজি কাটলেট খাওয়াই না? রাজ হাত দেখিয়ে ওয়েটারকে ডাকলো। অর্ডার দিল। তারপর ইপসিতার দিকে ঘুরে বলল, ইদানিং দিন ভালো যাচ্ছে আমার। ইপসিতা তুতে রঙের নেল পালিশে সাজানো ওর 2 হাত টেবিলের উপর রেখেছে। জিজ্ঞেস করলো, কীরকম? চাকরি করা ছেলেদের মার্কেটে ডিমান্ড হেব্বি, সেটা দেখে নিজেই ভিড়মি খাচ্ছি। সব এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। মাকে তো ছেঁকে ধরছে সব মেয়ের মায়েরা। ভালো রোজগার দেখলে সব তু করে চলে আসে। ভাই, আমার তো মনে হয় আজকে দিন শুরু হয়ে গেছে। আসলে চাকরি করা ছেলে দেখলে ভাই মেয়েরা ল্যাং করেই। বেকার ছেলের কাছেও কেউ ভিড়বে না। আমি এখন জাস্ট একটা প্যাকেজ। রাজ কথাটা গর্বের সঙ্গে বলে কিছুটা চওড়া হয়ে বসল। আর ইপসিতা? তখন ইপসিতার মনে হচ্ছিল ওকে দাঁড় করিয়ে কেউ চড় মারছে। কোনো কথা যেন আর শুনতে পাচ্ছে না। পায়ের তলা শূন্য। শুনতে পাচ্ছে মুনি কাকিমাকে, এবার বিয়ে করে নে, বর যদি না খাওয়ায়, সকলের সেবা করবি। পেট পাপি পেট। একদল বিভৎসতা যেন উল্লাসে মেতেছে। ইপসিতা নিজেকে পঙ্গু মনে হচ্ছিল। ও যেন চাইলেও এই মুহূর্তে হাঁটতে পারবে না।
লজ্জা করছে খুব। কেন সাজলো এত? যদি মুছে ফেলতে পারতো কাজল, লিপস্টিক, যদি খোলা যেত ঝোলা ঝুমকো। গরম কবিরাজি কাটলেটের 2টো প্লেট নামলো সামনে, কাঁটা চামচ আর ছুরি। টেবিলে রাখা টমেটো সস, কাসুন্দি, গোল রিং করা পেঁয়াজ, টমেটো, শসা সাজানো লেটুস শাকে। চোখ জ্বলছে ইপ্সিতার। প্রেম ভাবলো কী করে? এত বড় ভুল করলো? নিজেকে গায়ে পড়া ভাবতে পারা যায় না। ও তো তা নয়। প্রেম নয়, মোহ। কি বড় ভুল। উঠে দাঁড়িয়ে পড়ল ইপ্সিতা। রাজ বলল, আরে কি হলো? ওয়াশরুম? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল ইপ্সিতা। বলল, ভুল টেবিলে ভুল অর্ডার করে ফেলেছিলাম। কিন্তু ভুল তো শোধরানো যায়, ক্ষমা হয় না অপরাধের। এই টেবিলে বসে কাটলেট খাওয়াটা অপরাধের সমান হবে রাজ, মাপ করো। পিছন ফিরে হাঁটা দেয় ইপ্সিতা। চেয়ারে বসে থেকেই বার কয়েক ওর নাম ধরে ডাকে রাজ। সব কিছু পিছিয়ে যায়। কোলাহলমল রেস্তোরাঁর ভিতরেই থেমে থাকে বাকিটা। ইপ্সিতা হাঁটতে থাকে। হাঁটতে হবে এভাবেই। জীবন সঙ্গে আছে, একটু একটু করে শিখিয়ে দেবে বাদবাকি 8টুকু। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।